রাজনৈতিকের হট্টমেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার সোজাসুজি প্রশ্নের T20। ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না আমি, স্বর্ণালী। প্রশ্ন করব সোজাসুজি। পুজোর আগে ভোটের দামামা বেজে গিয়েছে। ভোট রাজনীতির উত্তাপ শুষে নিচ্ছে একটি মাত্র কেন্দ্র, ভবানীপুর। বলা হচ্ছে এই সময়, এই মুহূর্তের একমাত্র রাজনৈতিক এপিসেন্টার ভবানীপুর। কারণ সঙ্গত, ভবানীপুরে ভোটে লড়ছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিপক্ষে বিজেপির তাস লড়াকু প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সব মিলিয়ে প্রেস্টিজ ফাইটের নাম এখন ভবানীপুর। আজ রবিবার, আর জমজমাট প্রচার, দিনভর জমজমাট প্রচারে সরগরম থাকলো আজ ভবানীপুর। নন্দীগ্রামের রিগিং, দিলীপ ঘোষের 3 পুরুষের ক্ষমতা নেই, রিগিং আবার ভবানীপুরে করবে, এটা আমাদের জায়গা। বাচ্চা মেয়ে, উদ্যোগী মেয়ে, চেষ্টা করে দাও, যাও, কোনো না কোনো সময় নিশ্চয়ই জয় হবে। ন্যায়কে বাঁচাতে হবে, অন্যায়কে শেষ করতে হবে। কিছু টিএমসি চারদিকে সন্ত্রাস ছাড়িয়েছে, তাকে বন্ধ করার লড়াই এটা। পাল্লা ভারী, কোন দিকে এগিয়ে কোন দিকে পেছিয়ে বোঝার চেষ্টা করছি আমরা। মাছ বাজার থেকে সবজি বাজার, একটাই নাম, মমতা দিদি, মমতা দিদি। ব্যাটলফিল্ড ভবানীপুর। পুজোর আগে বাংলার ভোটের কুরুক্ষেত্র। ভোট ঘোষণা হওয়ার পর প্রথম রবিবার, ছুটির দিন। সকাল থেকে ময়দানে যুযুধান দুই পক্ষ। নন্দীগ্রাম মডেলেই যে তারা ভবানীপুরের ভোট বৈতরণী পার করতে চাইছে তা আগেই স্পষ্ট করেছে গেরুয়া শিবির। নন্দীগ্রামে মমতার পরাজয়কেই প্রচারে মূল হাতিয়ার করছে বিজেপি। আর অন্যদিকে কি ছবি? অন্যদিকে নন্দীগ্রাম নিয়ে হাইকোর্টে চলা মামলাকে অস্ত্র করে তুলছে তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামে রিগিং হয়েছে, আর সেটা ভবানীপুরে সম্ভব নয় বলে স্পষ্ট কথা ফেরহাদ হাকিমের। নন্দীগ্রামের রিগিং, দিলীপ ঘোষের 3 পুরুষের ক্ষমতা নেই, রিগিং আবার ভবানীপুরে করবে, এটা আমাদের জায়গা। যে যারা সন্ত্রাসের মুখ আছে, যারা এই অশান্তি চারদিকে ছাড়িয়েছে, তাদেরকে সঠিক জবাব দিন। সেই জবাবটা ভবানীপুরের জনতা এবারে বোঝাবে, যে নন্দীগ্রাম যা বুঝিয়েছিল সেটাই ভবানীপুরের জনতা বোঝাবে। বরাবরই তৃণমূলের গড় বলে পরিচিত ভবানীপুর খেলা হবে হোম গ্রাউন্ডে, তাই অনেকটাই আত্মবিশ্বাসী অবশ্য তৃণমূল কংগ্রেস। কারণ বহু পুরনো জায়গা, বহু পুরনো ঘাঁটি, তাই অনেকটাই আত্মবিশ্বাসী এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস শিবির। লড়াইটা যদিও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরো স্পেসিফিক্যালি বলতে হলে, কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হলেও সেটাকে ইস্যু হিসেবে মানতে রাজি নন বিজেপি প্রার্থী। বিজেপির মতে ভোট পরবর্তী হিংসার বিচারেই জনমত দেবে ভবানীপুর। যারা রিগিং করবে, যারা জুলুম করবে, যারা অন্যায়ভাবে ভোট জেতার চেষ্টা করবে, মানুষ তাদের পা ভেঙে দেবে। হিউম্যানিটিকে বাঁচাবার জন্য এই লড়াইটা আমি নেমেছি। এই লড়াইটা আমি শুধু এমএলএ হওয়ার জন্য লড়ছি না, এই লড়াইটা আমি লড়ছি পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচাবার জন্য, যাতে মনুষ্যতা থাকে, আপনি আর আমি বেঁচে এখানে থাকতে পারি, তার জন্য এই লড়াইটা। বিভিন্ন বক্তব্য, পাল্টা বক্তব্য, কিন্তু আরো একবার বলতে হয়, সত্যি সত্যি ব্যাটল গ্রাউন্ড যেখানে ভবানীপুর, সেখানে নিঃসন্দেহে বাড়তি অনেকটাই অ্যাডভান্টেজে এগিয়ে নয় কি তৃণমূল কংগ্রেস। যদিও রবিবারের এলাকায় অলিগলি ঘুরে মমতার হয়ে প্রচার করলেন মন্ত্রী ফেরহাদ হাকিম। প্রচারে কোথাও কোনো কমতি নেই, এমনকি বাড়ি বাড়ি গিয়ে পর্যন্ত প্রচার চালালেন তিনি। জোর দিলেন জনসংযোগে। আর অন্যদিকে যদি বিজেপি শিবির, গেরুয়া শিবিরের দিকে দেখি, তাহলে সেখানে তো তুলকালাম এই মুহূর্তে প্রচার, এবং সব দিক থেকে কোথাও এক বিন্দু জমি ছাড়তে নারাজ। যদিও প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল যে এই যে ধারে ভারে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল, সেখান থেকে কি শুরুতেই অনেকটা মাটি হালকা নয়? কিন্তু বিজেপি সেটাকে একেবারেই মান্যতা দিচ্ছে না। তার স্পেসিফিক কারণ রয়েছে, একদম দেখতে পাওয়া যাচ্ছে যে ছবিগুলো, যে মান্যতা যে দিচ্ছে না সেটার প্রমাণ পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। প্রার্থী নির্বাচনের পর যেভাবে দায়িত্ব দেওয়া হয়েছে, যেভাবে পর্যবেক্ষক, সহ পর্যবেক্ষক নির্বাচন করা হয়েছে, এবং একই সঙ্গে শুধুমাত্র দায়িত্ব নয়, পাশাপাশি ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে সত্যিই কি এই দায়িত্ব ভাগ করে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে সামনে এলে আদৌ এই ব্যাটলফিল্ডে দাঁত ফোটানো সম্ভব? তবে প্রচার রয়েছে তুঙ্গে। প্রিয়াঙ্কা টিবরেওয়ালের ছায়া সঙ্গী হয়েছিলেন দিনভর আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এলাকায় চা চক্র করার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারে বিজেপি। বড় ডায়লগ মারে, যদি এত দম থাকে তাহলে সব মন্ত্রীদেরকে পাড়ায় পাড়ায় ঘোরাচ্ছেন কেন? বসে থাকুন, লোক ভোট দিয়ে দেবে। আমরা লড়বো, লোকের কাছে যাব, ডিসিশন তো লোক নেবে। রবিবারই বীরভূমের নলহাটিতে পুজো দিতে যান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুব্রত দাবি করলেন যে পৃথিবীর কোনো শক্তি এবার হারাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন সুব্রত মুখোপাধ্যায় শুনবো। বাদে এবার কম করে লক্ষাধিক ভোটে জয়লাভ করবে, পৃথিবীর কারুর ক্ষমতা নিয়ে আটকায়। 21 ভোটে ভবানীপুরে প্রায় 28,000 ভোটে জিতেছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভনদেব চট্টোপাধ্যায়। তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল 73,505, বিজেপির প্রাপ্ত ভোট ছিল 44,786, তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল 57.71%, আর সেখানে বিজেপির প্রাপ্ত ভোট ছিল 35.16%। গত বিধানসভা ভোটের নিরিখে তৃণমূলের প্রাপ্ত ভোট 57.71%, বিজেপির প্রাপ্ত ভোট 35.16%। তৃণমূলের হুঙ্কারের পাল্টা বিজেপির চ্যালেঞ্জ এবং বিজেপির বক্তব্য যে আগের থেকে অনেকটাই ভোট, সেখানে ভোট ব্যাংক পার্সেন্টেজের তুলনায় বেড়েছে ভবানীপুরে। কোথাও কি সেইটুকুই একমাত্র আশা? প্রতিপক্ষকে 1 ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয় কোনো পক্ষই। বিধানসভা নির্বাচনে এলাকার কয়েকটি ওয়ার্ডে পিছিয়ে থাকা যেরকম ভাবাচ্ছে তৃণমূলকে, ঠিক তেমনই ভাবাচ্ছে বিজেপিকে ভাবাচ্ছে ভবানীপুরে মমতার ঘরের মেয়ের ইমেজ এবং দীর্ঘদিন ধরে যে শক্তিশালী গড় কোথাও তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ভাবাচ্ছে। গণতন্ত্রের দাঁড়িপাল্লায় কার দিকে ঝুঁকবে তার উত্তর পাওয়া যাবে 3রা অক্টোবর। এই নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে যারা রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কর ঘোষ, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়, এবং আমার সোজাসুজি স্বর্ণালীতে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোহিনুর মজুমদার। কোহিনুর, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। এবং রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। তন্ময়বাবু, আপনাকেও স্বাগত রিপাবলিক বাংলায় এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি প্রথমেই আসি শঙ্কর ঘোষ আপনার কাছে। আর শঙ্করবাবু, যে বিষয়ে বারবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে, এখানে তো সন্দেহের কোনো অবকাশ নেই। ঘরের মেয়ের তত্ত্ব গোটা রাজ্যের ক্ষেত্রে যেখানে ক্যাম্পেনের প্রথম লাইন হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এই নির্বাচন হচ্ছে, উপনির্বাচন হচ্ছে ভবানীপুরে, যে ভবানীপুরে কোথাও অন্য কোনো মুখ, অন্য কোনো চেহারা কেউ ভাবতেই পারে না। সেই জায়গায় ভবানীপুরে যেভাবে আপনারা প্ল্যান করেছেন, যেভাবে আপনারা প্রচার সারছেন, যেভাবে একদম রণংদেহী মূর্তি, সেটা কি শুধুমাত্র বিজেপি কোথাও আগেই হার মানছে না কর্মীদের মনোবল বাড়াবার জন্য, নাকি সত্যি সত্যি কোথাও কোনো সম্ভাবনা আপনাদের রয়েছে বলে মনে হচ্ছে এক্ষেত্রে? কারণ বিপক্ষে প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকগুলো প্রশ্ন একসাথে আপনি করেছেন, ধন্যবাদ। তা এক এক করে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমত আমি আপনাদের এই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে দেখলাম আমাদের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি বলেছেন যে ভবানীপুর আমাদের জায়গা। আসলে উনি একটু ভুল বলেছেন। ভবানীপুর আসলে ভবানীপুরের মানুষের জায়গা, সেটা কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়। এবং অনেকেই যেরকম মনে করেন যে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের জায়গা আসলে জেলে, সেটা তারা কোনো না কোনো সময় তাদের জীবনেই সেটা দেখে যেতে পারবেন। দ্বিতীয় যে প্রশ্ন আপনার ছিল যে ঘরের মেয়ে মমতা ব্যানার্জি, তার বিরুদ্ধে লড়াই, তো এই প্রশ্নটা অনেক আগেই মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, নন এমএলএ চিফ মিনিস্টার, তার কাছে রাখা উচিত ছিল। তিনি যে নন্দীগ্রামে গিয়েছিলেন নিজের পছন্দ করে সেটা নয়, তার আগের লোকসভা নির্বাচন, কর্পোরেশন নির্বাচন, প্রতিটি নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করেই ঘরের মেয়ে তিনি এই আসনটি নিরাপদ হিসাবে চিহ্নিত করতে পারেননি। এবং তাকে সেই পরামর্শ অনেকেই বলেছেন যে পিকের টিমের পক্ষ থেকে দেওয়ার জন্য তিনি নন্দীগ্রামে গিয়েছিলেন এবং ভেবেছিলেন যে কোনো একটি বিশেষ কারণে তিনি সেখানে জয়টা খুব ভালোভাবে নিয়ে আসতে পারবেন, কিন্তু সেই জয়টা তিনি নিয়ে আসতে পারেননি। ফলে এই প্রশংসা করবার আগে নন্দীগ্রাম থেকে আপনারাও ইন্সপিরেশন কোথাও পাচ্ছেন, কিন্তু নন্দীগ্রাম আর ভবানীপুর কি আদেও এক? আপনাদের মনে হয় যে নন্দীগ্রাম আর ভবানীপুর আদেও দুটো কেন্দ্রকে একই জায়গায়, ধারে ধারে একই জায়গায় রাখা যায়?
নন্দীগ্রামের মানুষ ইতিহাস সৃষ্টি করেছেন, ভবানীপুরের মানুষ ইতিহাস সৃষ্টি করবার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। আমি আপনাকে বলছি এবং আপনাদের মাধ্যমে ভবানীপুরের সমগ্র নাগরিকদের কাছে এটা আমার আবেদন, আপনারা অবশ্যই ভেবে দেখবেন যে এই নির্বাচন কোনো বাই ইলেকশন নয়, এই নির্বাচন আসলে বাই চয়েস একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে পোস্ট পোল ভায়োলেন্স, যেখানে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে, বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, ঘরছাড়া করা হয়েছে এবং সব থেকে বড় বিষয়, আজকে আপনারা এত কিছু বললেন পোলিং পার্সেন্টেজ নিয়ে, কিন্তু আপনারা এই কথাটা তুলে ধরলেন না যে ভবানীপুরের একটা বড় অংশের মানুষ ভোটদানের দিন ভোট দিতে আসেন না পোলিং স্টেশনে, কারণ ভয়। তাহলে মুখ্যমন্ত্রী যেখানে ঘরের মেয়ে হিসাবে চিহ্নিত হচ্ছেন, সেই পোলিং স্টেশনে বা অ্যাসেম্বলিতে সেখানকার মানুষরা ভোট দিতে আসেন না ভয়ে, এটা কি মুখ্যমন্ত্রী ঘরের মেয়ের যে শোভা, সেই শোভাকে বর্ধিত করে না সারা পশ্চিমবঙ্গকে মাথা হেট করে দেয় যে মুখ্যমন্ত্রীর নিজের অ্যাসেম্বলিতে মানুষ ভোট দিতে আসেন না? ফলে ভবানীপুরের মানুষ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। অর্থাৎ কোথাও নিজের যে কেন্দ্র, যেখানকার ঘরের মেয়ে বলা হচ্ছে, সেইটা নিয়ে কোথাও আপনাদের কাছে বিভিন্ন জায়গায় সংশয় বা কোথাও মনে হচ্ছে বেনিফিট অফ ডাউট রয়েছে। আমি কোহিনুর আমাদের সঙ্গে রয়েছেন। কোহিনুর, এত কিছু বলার পর যেখানে বলা হচ্ছে যে কোথাও দাঁত ফোটাতে পারবে না, ধুয়ে যাবে, বিভিন্ন সময় ববি হাকিমও এক এক সময় ফিরাদ হাকিম একদম কড়া মন্তব্য করছেন বিভিন্ন সময়, আজকেও তিনি বলেছেন নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে। ভবানীপুরের ক্ষেত্রে সত্যিই কি এত ওভার কনফিডেন্ট হওয়ার জায়গা রয়েছে? যে প্রসঙ্গগুলো কিছুক্ষণ আগে শঙ্করবাবু বলছিলেন, প্রিয়াঙ্কা টিবরিওয়াল বারবার এই মুহূর্তে প্রচারে একটাই কথা বলছেন, তিনি ভবানীপুরের মেয়ে। ভবানীপুরে আমরা জানি একটা বড় অংশ রয়েছে অবাঙালি, এই বিষয়টাও সামনে আসছে এখানে, যে কোথাও টিবরিওয়াল ভার্সেস বন্দ্যোপাধ্যায়ের একটা ব্যাটেল আমরা দেখতে চলেছি। বাংলায় এরকম সোশ্যাল কেমিস্ট্রি দিয়ে ভোট হয় না। যাদবের ভোট, মুসলিম ভোট, চৌহানের ভোট ওটা মধ্য ভারতে হয়, এখানে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এই পাড়ায় বড় হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই পাড়ায় মানুষ হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার শুরু হাজরা মোড়ের সংগ্রাম থেকে। তো মমতা বন্দ্যোপাধ্যায় এখানে পাড়ার অলি গলি তস্যগলি লোকেরা চেনে নিজের। নন্দীগ্রামের লোকজন কি চিনতেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে? নন্দীগ্রামের সঙ্গে কি কোনো সম্পর্ক ছিল না আন্দোলনে? নন্দীগ্রামের আন্দোলন ছিল এবং সেই জন্যই নন্দীগ্রামে আধ ঘন্টা আগে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী, আধ ঘন্টা পর শুভেন্দু অধিকারী জয়ী। তো সেটা নিয়ে বিচার চলছে এখন। যারা বলছে নন এমএলএ চিফ মিনিস্টার, এক মাস পর আর নন এমএলএ চিফ মিনিস্টার থাকবেন না, কিন্তু সাবজুডিস লিডার অফ অপোজিশন থেকে যাবে। তো যেটা বলার বিষয় বিচার চলছে সেটা নিয়ে তো প্রকাশ্যে এখন বর্তমান প্রার্থী এক সময় বলেছেন যে ওখানে সঠিক ভোট হয়নি। আমি তো বলছি তো এখনো সঠিক ভোট কাউন্টিং এ গন্ডগোল হয়েছে, কারণ ডিক্লেয়ার হয়ে গেছে যেটা, তারপর আবার দেখিয়েছে যে না হয়নি, যে সাবজুডিস ম্যাটার। কিন্তু আগামী ভোটে এটা সবাই বুঝতে পেরেছেন যে কে জিতবে। এমনকি দিলীপবাবু তো অকপটে বলেই দিয়েছিলেন যে কেউ প্রার্থী হতে চাইছেন না। তো কেন কেউ প্রার্থী হতে চাইবেন না যদি জেতা সিট হয়? স্বাভাবিকভাবে এটা বিজেপি চাঙ্গা করে রাখা। একটা হচ্ছে ভবানীপুরের একাধিক ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের ভোট কমেছে, সেটা আপনিও জানেন। 35% ভোট, যেটা আমি কিছুক্ষণ আগে পরিসংখ্যান দিয়ে দেখালাম, সেই 35% ভোট রয়েছে বিজেপি। সেই জায়গা থেকে দেখে এত ওভার কনফিডেন্ট, এবং সেটা ওভার কনফিডেন্সের কিছু নেই। 28,000 মার্জিনে জিতেছে, 28,000, 28,000, তাও আবার জেনারেল ইলেকশনে। আমাদের ঘরে ঘরে যাওয়া এটাই কারণ, মানুষকে বলা এখন মানুষ কনফিডেন্ট যে আমার ভোট দিলেও মমতা ব্যানার্জি জিতবে, না দিলেও জিতবে। কিন্তু এখানে মানুষকে আমাদের বলো যে মুখ্যমন্ত্রীর নির্বাচন মানে উৎসব, যে পার্টিসিপেট, আমিও ইচ্ছা করে মুখ্যমন্ত্রীর নির্বাচনে পার্টিসিপেট করা। এই পার্টিসিপেট করাটা মানে উৎসবে পার্টিসিপেট করা, এটা সব কর্মী সব নেতৃত্বের মধ্যে থাকে। আমাদের মধ্যেও সেটা আছে। ববি হাকিম এই জন্যই উৎসবে পার্টিসিপেট করছেন। আমাদের মানুষের কাছে অ্যাপিল যে আপনারা বেরিয়ে যাকেই ভোট দেবেন, কিন্তু ভোটটা। কোহিনুর, আমি আসবো, আমি আপনার কাছে আসবো, আমাদের সঙ্গে তন্ময় বাবুও রয়েছেন। তন্ময় বাবু, আমার আপনার কাছে প্রশ্ন, যদি আমি পরে আসছি অন্য কোনো প্রার্থীর বিষয় নিয়ে, আমার প্রথম বিষয়টা আপনার কাছে, আপনি এতদিন ধরে রাজনীতির সঙ্গে রয়েছেন, রাজনীতির অলিগলি আপনার চেনা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভবানীপুর কেন্দ্র এই মুহূর্তে রাজনৈতিক এপিসেন্টার কোথাও বলা হচ্ছে ভবানীপুরকে, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে প্রার্থী, ভবানীপুরের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে প্রচারে আমরা দেখছি প্রথম দিন থেকে প্রচার পর্ব তুঙ্গে। ববি হাকিম নিজে তিনি নেমেছেন, নিজের কাঁধে তিনি দায়িত্ব তুলে নিয়েছেন, ডোর টু ডোর ক্যাম্পেইন হচ্ছে। সত্যি সত্যি কি এই জায়গায় দাঁড়িয়ে ভবানীপুর এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই দুটি নামই কি যথেষ্ট নয়? এখানে সত্যি কি প্রচার ক্যাম্পেইন, এত বিপক্ষকে আক্রমণাত্মক মন্তব্য বক্তব্য, এগুলোর কি সত্যি প্রয়োজন ছিল? আপনার এত বছরের রাজনৈতিক অভিজ্ঞতা কি বলে?
ভবানীপুর পশ্চিমবাংলার 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্র। প্রশ্নটা প্রথম উত্থাপিত হওয়া উচিত এখান থেকে যে গোটা দেশে 31টা বিধানসভা কেন্দ্র এবং 3টি লোকসভা কেন্দ্রের উপনির্বাচন ভুল। মাত্র একটি বিধানসভার উপনির্বাচন হচ্ছে, সেটা ভবানীপুর। কেন? ভবানীপুরের এমএলএ পাওয়ার অধিকার আছে, হতে পারেন তিনি মুখ্যমন্ত্রী। খড়দার এমএলএ পাওয়ার অধিকার নেই কেন? ঠিক। এই প্রশ্নটা যদি উত্থাপিত হয় তাহলে এই উত্তরটা এসে যাবে যে নির্বাচন কমিশন কোথাও না কোথাও ভবানীপুরের নির্বাচনটা করা দরকার এটা মনে করলো, এবং এরপরের যে প্রশ্নটা আসবে এটা মনে করানোর পেছনে মোদি দিদি সাক্ষাৎ এবং আরএসএসের দুর্গা সেই ভাব ভালোবাসার কোনো সংস্থান এর মধ্যে আছে কি না। এটা ঠিক, মমতা ব্যানার্জির নাম বাংলার ইতিহাসে লেখা থাকবে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে, পরপর 3 বারের মুখ্যমন্ত্রী হিসেবে। এটাও ঠিক, মমতা ব্যানার্জির নাম বাংলার ইতিহাসে লেখা থাকবে একমাত্র অনির্বাচিত মুখ্যমন্ত্রী হিসেবে। সুতরাং প্রশ্ন দুটোই, যে তিনি ভবানীপুরের ঘরের মেয়ে, সত্যি কথা। তিনি ভবানীপুরের অলিগলি চেনেন, সত্যি কথা। ভবানীপুরে তৃণমূল কংগ্রেসের শক্তিশালী সংগঠন আছে, সত্যি কথা। কিন্তু রাজ্যের একজন মন্ত্রী, বিরোধী দল তাদেরকে আমি আরো অপছন্দ করি, দিলীপ ঘোষকে আমি আরো বেশি অপছন্দ করি, কিন্তু তিনি একটি রাজনৈতিক দলের সভাপতি, গণতান্ত্রিক ব্যবস্থা। রাজ্যের একজন মন্ত্রী বিরোধী একটি রাজনৈতিক দলের সভাপতির নাম করে বলছেন তার 3 পুরুষ এসে কিছু করতে পারবে না। এটা বাংলার রাজনৈতিক সংস্কৃতি না। বাংলার রাজনৈতিক সংস্কৃতিকে মান্যতা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা হোক, এটা ঠিক। বিগত নির্বাচনের হিসাবে আমরা তৃতীয় শক্তি। আমরা চাই বিগত নির্বাচনে মানুষকে যে কথা নিয়ে যেতে পারিনি মানুষের কাছে, সেই কথা এই নির্বাচনে নিয়ে যেতে, এবং তৃণমূল এবং বিজেপি উভয় শক্তি ভারতবর্ষ এবং রাজ্যের সর্বনাশ করছে, এই কথা মানুষের কাছে নিয়ে গিয়ে যদি 1% মানুষেরও সমর্থন পাই, 5% মানুষেরও সমর্থন পাই, 10% মানুষেরও সমর্থন পাই, সেটাকেই আমরা মাথা পেতে মেনে নেব, এবং আমাদের এই বলা কথাটাও রেকর্ডে থেকে যাবে। একদিন মানুষ নিজের অভিজ্ঞতায় বামপন্থীদের বলা কথাটা কতটা ঠিক সেটা উপলব্ধি করবেন, বুঝবেন। এই বিশ্বাস থেকেই আমাদের প্রয়াস চলবে। প্রিয়াঙ্কা টিবরাওয়াল, শ্রীজীব গোস্বামী, মমতা বন্দ্যোপাধ্যায় যারা প্রতিদ্বন্দ্বী, নিঃসন্দেহে ওই দুজনই প্রধান প্রতিদ্বন্দ্বী। মিডিয়ার কল্যাণে, অন্য সব কিছুর কল্যাণে আমরা শূন্য, আমরা অপ্রাসঙ্গিক, সব কিছু বলা যাচ্ছে, কিন্তু যে কথাটা বলা হচ্ছে না, আমরা অপ্রাসঙ্গিক হয়ে গেলে ডুমুরজলার স্টেডিয়াম 60 তলা মার্কেট কমপ্লেক্সের জন্য নির্ধারিত হয়। আমরা অপ্রাসঙ্গিক হয়ে গেলে গ্যাসের দাম 1000 টাকা হয়। আমরা অপ্রাসঙ্গিক হয়ে গেলে সরষের তেলের দাম 100 টাকা থেকে 200 টাকা কেজি হয়। আমরা অপ্রাসঙ্গিক হয়ে গেলে পশ্চিমবাংলা মদ খাওয়ায় 17 নম্বর থেকে 2 নম্বর স্থানে উঠে আসে। অপ্রাসঙ্গিক তো রাজনৈতিক দল করেনি। তন্ময়বাবু, আমি আসছি আপনার কাছে। অপ্রাসঙ্গিক তো প্রাসঙ্গিক আপনি বলছেন যে মিডিয়ার কল্যাণেও, কিন্তু অপ্রাসঙ্গিক প্রাসঙ্গিক তো মানুষের ভোটে। এখানে তো মিডিয়ার কল্যাণ বা বিপক্ষ অন্য কোনো দলের ভূমিকা আছে কি? আমি আপনার কাছে আসছি, তবে কোহিনূর অনেকক্ষণ ধরে হাত তুলে আছেন। একটু একটা মানে ব্যাপারটা, তন্ময় বাবুকে আমি ভীষণ শ্রদ্ধা করি, মানুষের মতে মাঝে মাঝে বেশ সত্যি কথা বলে দেন। আমি কি বলবো, মানুষের রায়ে, এবং সেই রায়কে মাথা পেতে আমরা মেনে নিয়েছি। ঠিক। আচ্ছা, আমি একটু, কিন্তু আমি তন্ময়বাবুর একটা প্রশ্ন যেটা আমার এই মুহূর্তে সত্যি সত্যি করা খুব প্রয়োজন মনে হচ্ছে, যেহেতু স্টুডিওতে রয়েছেন এই মুহূর্তে কোহিনূর, সত্যি সত্যি ভবানীপুরের মানুষের শুধুমাত্র বিধায়ক দরকার ছিল, এমএলএ দরকার ছিল, আর কারোর দরকার নয়। এবং এই যে দীর্ঘদিন ধরে আজকে ববি হাকিম বলছেন যে রিগিং, উনি বলছেন নন্দীগ্রামে রিগিং, এর আগে আপনারা বলেছেন যে সমস্ত নির্বাচন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে বিজেপি। কোথায় নিয়ন্ত্রণ কি হচ্ছে? আমি বলি, আমি এই প্রসঙ্গটা তন্ময়বাবু কিছুক্ষণ আগে তুলে নিয়ে উত্তরটা আমি চাইছি। আমি এক এক করে 3টে প্রশ্নের উত্তরই দেবো। প্রথমে আমি বলি তন্ময়বাবুকে, যে তন্ময়বাবুকে অত্যন্ত শ্রদ্ধা করি। তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থেকে নির্বাচনের দিন তিনি তৃণমূলের
ক্যাম্পে বসে একসাথে একটা যে নির্বাচনের দিন গণতন্ত্রের যে পরিবেশ রাখা উচিত তিনি সেটা একজন প্রার্থী হিসাবে রেখেছিলেন, ওনাকে আমি অভিনন্দন জানাই। কিন্তু যে প্রসঙ্গটা থেকে আজও সিপিএম বেরোতে পারলো না সেটা হচ্ছে তৃণমূল এবং তৃণমূলের বিজেপি। সঙ্গে একই ক্যাম্পে থেকেছে আমি বুঝলাম, এটা কি মানে খোঁচা মারা হলো যে না মানে না একেবারেই না, না না দেখুন এটাই তো স্বাভাবিক, না না যেটা করেছেন একই সেটাই ক্যাম্পে তো স্বাভাবিক। নিশ্চয়ই তিনি একজন প্রার্থী, তিনি একজন প্রার্থী এবং বরং তিনি- ববি হাকিম যেটা বলছেন দিলীপ ঘোষের আরে দিলীপ বাবা ঘোষের আমাকে ক্ষমতা কথাটা নেই। শেষ করতে দেবেন তো, Please আপনি যদি বলুন। বলেন তাহলে মুশকিল বলুন আছে। বলুন। উনি থেকেছেন, উনি তার ভোটারের কাছে গেছিলেন, যিনি তৃণমূল ক্যাম্পে বসছিলেন তিনিও তো সেই কেন্দ্রের ভোটার, আমি ওনাকে অভিনন্দন জানাই এখানে। কিন্তু আজও উনি বেরোতে পারলেন না। সিপিএম এই তৃণমূল এবং বিজেপির যে সেটিং নিয়ে করে আজকে সিপিএম ডুবেছে সে জায়গায় উনি আজও বেরোতে পারলেন না। দুই, একটা মূল প্রসঙ্গে কথা বলি, উনি এটা ফ্যাকচুয়ালি রং, উনি তৃতীয় শক্তি না, ওনার দল চতুর্থ শক্তি হতে পারে অন্তত নাম্বারসের ক্ষেত্রে। তিন কোহিনূর নম্বরে ওনার যিনি দল আছেন তৃতীয় শক্তি হোক, আমি বলি সেটা হচ্ছে চতুর্থ আইএসএফ শক্তি হোক, লাস্ট শক্তি হোক। আমাকে যে বলতে আরে প্রশ্নটা কি মুশকিল তুলেছেন, প্রশ্নটা তুললেন তন্ময়বাবু, সেই আমি প্রশ্নের উত্তরটা দিন, হয়। আমি দিচ্ছি তো। ভবানীপুরে নির্বাচন, আর আচ্ছা, কোথাও আমি নির্বাচন উত্তর নয়। দিচ্ছি তো। আর এমন নির্বাচন আমরা সেখানে প্রাণ ঠেলে দিল তৃণমূল আমরা কংগ্রেস। প্রথম আমরা দিন থেকে আপনি- নির্বাচনে ববি হাকিম নেমে গেলেন, যাকে যা নয় তাই বলছেন। রিওয়াইন্ড করা আমরা হোক। 7টি যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা ছিল পশ্চিমবাংলায়, আমরা দাবি করেছিলাম 7টিতেই হোক। নির্বাচন কমিশন 3টেতে দিয়েছে, আমরা 3টেতে লড়বো। কালকে 4টেতে দিলে আমরা 4টেতে লড়বো। আমরা তো নির্বাচন কমিশনকে একবারও বলিনি যে এখন নির্বাচন করার পরিস্থিতি নিয়ে না, আপনি নির্বাচন দুটোতে করবেন নির্বাচন না। না, আমরা একটা 7টাই লড়তে উপনির্বাচন রাজি আছি নির্বাচন। 5টা এবার উপনির্বাচন, নির্বাচন দুটো কমিশন নির্বাচন, কেন ফারাক নির্বাচন বুঝিয়ে দিও দেয়নি না। আমার মনে হয় জনগণকে মূর্খ সেটা ভেবে ভারতীয় ফারাক জনতা বুঝিয়ে দিও পার্টির না। মুখপাত্র বলতে পারবেন, দুটোর নয়তো নির্বাচন, নির্বাচন একটার কমিশনের উপর মুখপাত্র নির্বাচন। বলতে পারবেন। আমার পক্ষে নির্বাচন কমিশনের ডিসিশনকে ডিফেন্ড সাথে করা তিন বা না, তাকে পাঁচে স্টেটমেন্ট এক। দেওয়া বা তার ক্লারিফিকেশন করা নির্বাচন আমার কথা কমিশন না। যে বায়াসড নয়, নির্বাচন কমিশন যে বিজেপির অঙ্গুলি হেলনে চলছেন, এটা তো অন্তত প্রমাণ হয়ে গেল, যেটা এতদিন ধরে আপনারা করার চেষ্টা করছেন। আর কিছুক্ষণ শঙ্করবাবু কিছু বলতে যাচ্ছেন, শঙ্করবাবু প্লিজ। আমি আসবো, তন্ময়বাবুর কাছে আসবো, শঙ্করবাবু তার আগে। প্রথমত নির্বাচনে কে চতুর্থ পঞ্চম শক্তিতে পরিণত হবে বা হয়েছে এই নিয়ে আলোচনার থেকে অনেক বেশি মনে হয় আমাদের সেই গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরা দরকার, যেখানে ভবানীপুরের মানুষ কেমন আছেন। ঘরের মেয়ের ভবানীপুরের রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই এলাকায় সেই অ্যাসেম্বলির মধ্যে মানুষ অভিযোগ তুলছে কি, যে একটা জমি প্লট বিক্রি প্রশ্নে কারো অঙ্গুলি হেলন ছাড়া কোনো কিছু প্লট বিক্রি করা যায় না। সরাসরি টিভির পর্দায় অভিযোগ আসছে যে কোনো একটি পরিবারের নামে 35টি পরপর প্লট কিনে নেওয়া হয়েছে। অভিযোগ আসছে বিভিন্ন জায়গায় মানুষকে জোর করে ভয় দেখিয়ে 28,000 ভোটে হেরেছে, সেই জায়গাগুলোকে এবার 56,000 ভোটে হারবে, এটা বলো। প্রমোটারদের কিন্তু হাতে আপনাদের তুলে দেওয়া প্রার্থী হচ্ছে। হেরেছে। অভিযোগ কিন্তু আসছে আপনাদের প্রার্থী না, হেরেছে। অভিযোগ যদি থাকতো, সন্ত্রাস কায়েম মানুষের করে যদি নিজেদের dissatisfaction নিয়ন্ত্রণে থাকতো, রাখছে। এই তাহলে তো মানুষ কথাগুলোর আবার রুদ্রনীলকে জবাব ভোট দিত। ভবানীপুরের মানুষ দেবে। মানুষ কেন এই সুমন ধরনের দেববাবুকে ভোট দিয়েছে? অপ্রাসঙ্গিক আলোচনার নয়। মানুষ কেন সুমন ভবানীপুরের দেববাবুকে ভোট মানুষের দিয়েছেন? সুখ-দুঃখে, মানুষ কেন বিজেপিকে ভোট দেয়নি তাহলে? তন্ময়বাবু কিছু আগে একটা কথা বলছিলেন, মানুষ কেন এটাও ভোট কিন্তু- দেয়নি? এটাও কিন্তু ইতিহাসে থাকবে। মানুষ কেন ভোট দেয়নি? ইলেক্টেড মুখ্যমন্ত্রী আমাদের বাংলায়, নন ইলেক্টেড মুখ্যমন্ত্রী, এটাও তো ইতিহাসে থাকবে। তন্ময়বাবুর বক্তব্য সূত্রে না, বলছি। মূল প্রশ্ন হিসাবে মানুষ কেন ভোট দিয়েছিলেন? মানুষ কেন ভোট দিয়েছিলেন? এই এত গল্প একজনের নামে 35টা প্লট, এ জমি ও জমি তার জমি সব কিছু 28,000 ভোটে হেরে গেছে। এবার তো একই কথা বলছে, ডবল ভোটে হারবে, 56,000 ভোটে হারবে। আমি এই জায়গা থেকে আসবো, আমি তন্ময়বাবুর কাছেই আসবো। এই যে বাংলার বিভিন্ন ভোট তত্ত্ব, দিয়েছিলেন না ভোট দেওয়ানো হয়েছিল জোর করে, সে প্রশ্ন যেরকম আছে। আবার ও একটা বড় এখন অংশের মানুষ কিছুদিন আগে ভোট নির্বাচন কেন্দ্রে কমিশনে তাহলে উপস্থিত পঞ্চপ্রদীপে ধূপে হয়নি। আরতি করছিল, এত সংখ্যক এখন হেরে গেছে বলে বলছে। উপস্থিত হলো না। কিছুদিন আগে তো নির্বাচন কমিশনের সব থেকে বেশি প্রশংসা আরো করছিল, আজকে এখন বলছি রিগিং হয়েছে। ভবানীপুর কেন্দ্রে এত শতাংশ মানুষ ভোট দিতে কেন আসলেন না? কেন মাত্র দুটো ওয়ার্ডের লিডের উপরে ভিত্তি করে না, আমি এই জায়গা থেকে 56,000 আমি ভোটে আসছি। হারবেন। শঙ্কর- এত ক্যালকুলেশন কোথায় আসে? শঙ্কর আমাদের সাথে 28,000 শঙ্কর, ভোটে হেরেছেন। কোহিনূর, আমি হেরে ভূত আসছি। করে দিয়েছে এক মিনিট, ভবানীপুরের এক মিনিট। মানুষ। আমি তন্ময়বাবুর কাছে দেখলে আসবো। সহ্য করতে পারছে না। সময় একটা বিরতির পরে আমি ফিরে আসছি তিনজনের কাছে। ভবানীপুরের মানুষ সত্যি সত্যি বিজেপিকে নির্বাচন সহ্য করতে পারছে না। নির্বাচন কমিশনের ভূমিকা সেটা কি কার্য সময় বিশেষে বদলে যায়? মানে কখনো কখনো প্রশংসিত, কখনো কখনো সমালোচিত। আমার বিজেপি এবং তৃণমূল দুজনের কাছে বক্তব্য, এবং একই সঙ্গে বাংলা নিজের মেয়েকে চায়, ঘরের মেয়ে। এতদিন ধরে নির্বাচন পরবর্তী সময় যে সমস্ত ঘরের মেয়ে, মায়েরা, ছেলেরা, বাচ্চারা, পুরুষেরা তারা বাড়ি ছাড়া হয়ে রইলেন,
প্রত্যেক মুহূর্তে মারা গেলেন, নির্যাতিত হলেন, নিগৃহীত হলেন, তাদের সেই মুহূর্তের প্রতিনিধিত্ব করছেন যিনি, প্রিয়াঙ্কা টিবরিওয়াল। সত্যি কি সেই জায়গা থেকে এটা ডিজার্ভ করা হয় যে তাদের দলের যে প্রচার ক্যাম্পেইন চলছে সেখান থেকে বলা হচ্ছে 3 পুরুষকেও আসলে এই জায়গা দখল করতে পারবে না? ন্যূনতম রাজনৈতিক ময়দানে এইটুকু সম্মান, এইটুকু সৌজন্য কি আশা করা যায় না? এই প্রশ্নের উত্তর নিয়ে ফিরে আসছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ব্যাটল গ্রাউন্ড ভবানীপুর নিয়ে আলোচনা করছিলাম আমরা। ভবানীপুর যেখানে আবারও উপনির্বাচন, কারণ নন্দীগ্রামের উপনির্বাচনে জয়ী হন শুভেন্দু অধিকারী, পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী 6 মাসের মধ্যে আরও একটি নির্বাচনে জিতে আসতে হবে মুখ্যমন্ত্রীকে, এবং সেই জায়গা থেকে ভবানীপুর লড়াই এই মুহূর্তে সব থেকে বেশি সরগরম রাজ্য রাজনীতি যে লড়াই নিয়ে, এবং সেই লড়াইয়ের প্রচার ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বিপক্ষ দলের প্রার্থী প্রিয়াঙ্কা টিবরিওয়াল, বিজেপির প্রার্থী, তিনিও প্রচার করছেন। অন্যদিকে পাল্টা শ্রীজীব গোস্বামী, তিনিও প্রচারে রয়েছেন, বাম প্রার্থী। সব মিলিয়ে এই মুহূর্তে ভবানীপুর সত্যি সত্যি সেখানে সরগরম। কিন্তু এই প্রশ্ন উঠছে কোথাও, যে বিষয়টা কিছুদিন আগে আমি তুলছিলাম, যে একদিকে তো ভবানীপুরের লড়াই দ্বিমুখী বা ত্রিমুখী, সেটা পরের দিকে আসছে আমি, কিন্তু অন্য একটা বিষয়, এই যে নির্বাচন কমিশন যখনই নিজেদের পক্ষে কোথাও তার একটা রায় আসছে, নির্বাচন কমিশনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, তখন নির্বাচন কমিশন ভালো হয়ে যাচ্ছে। পাল্টা সময় নির্বাচন কমিশনের বাপ্পান্ত হয়ে যাচ্ছে, তার সমালোচনা তুঙ্গে। শাসক দলের ক্ষেত্রে বারবার দেখতে পাওয়া গেছে। আমি তন্ময়বাবু আপনার কাছেই আসি। নির্বাচন কমিশনের ভোট নিয়ে কেন্দ্র করে তন্ময়বাবু, কত দফায় ভোট হবে সেই থেকে শুরু করে নির্বাচন কমিশনের প্রতিটা পদক্ষেপ নিয়ে আমরা দেখেছি বিগত দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণাত্মক ভঙ্গিতে, একদম রণংদেহী মূর্তিতে। নির্বাচন কমিশনের সব দিক খারাপ, বিভিন্ন সময় সমালোচনা করে একদম তিনি উড়িয়ে দিয়েছেন নির্বাচন কমিশনকে। সেই নির্বাচন কমিশনই যখন এখন এই ভবানীপুরের উপনির্বাচন সেখান থেকে নির্ধারিত হলো, পদক্ষেপ নেওয়া হলো, এখন নির্বাচন কমিশনের সমস্ত পদক্ষেপ শিরোধার্য, সেখানে আর কোনো সমালোচনার জায়গা নেই, আর কোনো বক্তব্য নেই। এটা কেমন দ্বিচারিতা, কি বলবেন? এই কথাটাই আমি বলেছি যে আরএসএস তার দুর্গাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, এবং তারই আউটকাম হচ্ছে শুধু ভবানীপুরের উপনির্বাচন, বাকি দুটো নির্বাচন উপনির্বাচন না। অর্থাৎ আপনি বলছেন যে ভবানীপুরে স্পষ্ট হচ্ছে বিজেপি তৃণমূল আতাত, সেটা হচ্ছে 8 এটা আপনার অভিযোগ? পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে আমি কোনো আতাত সেটিং কিচ্ছু বলিনি। আমার মুখে অন্য শব্দ, আপনার পছন্দের শব্দ দয়া করে বসাবেন না। আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে নন্দীগ্রামের নির্বাচনটা হয়েছিল 8 দফার ভিতর দ্বিতীয় তৃতীয় দফার কোনো একটায়। রেজাল্ট বেরিয়েছিল, তারপরে 5 দফার নির্বাচন হয়ে তার চাইতেও 4 দিন বাদে 2রা মে। এই গোটা নন্দীগ্রামের নির্বাচন হওয়া থেকে 2রা মে ফল প্রকাশের আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেসটি একবারও অভিযোগ করেছিল নন্দীগ্রামে রিগিং হয়েছে? তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী পরাজিত হওয়ার পরেই তৃণমূল কংগ্রেস আবিষ্কার করলো বয়ালের 6 নম্বর এবং 7 নম্বর অন্যায় হয়েছে। সেই দিন তৃণমূল কংগ্রেস রিগিংটা তো ভোটের দিন বোঝা যাবে। উনি জানেন না রিগিংটা তো না এখন বলছেন, আমি বলছি বয়াল প্রাইমারি স্কুল, আমি বলছি আপনি এখন বলছেন, আমি এখন শুনছি নন্দীগ্রামের ভোটের পর থেকে রেজাল্ট বেরোনোর আগে পর্যন্ত কবে আপনার দল বলেছে? কোহিনূর ওখানে বয়ালে গিয়ে তিনি নিজে বসেছিলেন, ওখানে বয়ালে তিনি নিজে বসেছিলেন দীর্ঘ ঘন্টা, প্রায় 6 ঘন্টা থেকে রেজাল্ট বেরোনো পর্যন্ত কবে বলেছেন? হেরে যাওয়ার পরে আবিষ্কার করলেন রিগিং। রাজ্যের সরকার চালাচ্ছেন 10 বছর ধরে, হেরে যাওয়ার পরে বুঝলেন রিগিং। 213 জন এমএলএর ভিতর একজন মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য না। এটা একটা দলের দেউলিয়াপনা প্রমাণ করে। তৃণমূল কংগ্রেস যদি নন্দীগ্রামে না হারতেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে কি রিগিং এর অভিযোগ তুলতেন? আপনি ইতিহাসকে অস্বীকার করতে ইতিহাস কি গল্প ছাড়ুন তো আপনারা। 34 বছর ক্ষমতায় করে 3% ভোট পান না, বাবা কথা বলছেন। একটা জিনিস, বয়ালের স্কুলে
6 এবং 7 নম্বর বুথে মমতা এই তো বন্দ্যোপাধ্যায় আসল কথা সেই আসুন। দিনই দাঁড়িয়ে আসল রিটার্নিং কথায় আসুন, অফিসারকে তার যে আমরা কমপ্লেন যেহেতু জানান ভোট পাই যে না, ওখানে আমাদের রিগিং বলার চলছে। অধিকার নেই। উনি কি করে এটা বলছেন মিথ্যা সর্বাধিক কথাটা? বলুন, আমাদের আরে এই ডাকছে মিথ্যা না। কথা বলেন বলে আজকে তো শূন্য হয়ে গেছেন, গোল্লা পেয়েছেন। 3% ভোট পেয়েছি, আমাদের কথা বলার অধিকার নেই। 3% ভোট পেয়েছেন কারণ এরকম ডাহা মিথ্যা কথাগুলো বলেন বলে, এরকম ডাহা মিথ্যা কথাগুলো বলেন তাই জন্য 3% ভোটটা পেয়েছেন, নইলে পেতেন না। 3% ভোট পেয়েছি। এই ডাহা মিথ্যা কথাগুলো বলেন বলে পেয়েছেন। একটু বলতে দিন তন্ময়বাবুকে, please। মানে 10% ভোট এটা উনি মিথ্যা কথা বলছেন তো। 10% ভোটের দিন ডে অফ পোলিং সেই দিনই মমতা বন্দ্যোপাধ্যায় বুথ ধরে ধরে অভিযোগ জানিয়েছেন প্রার্থী হিসেবে। টাকা উচিত না, বলুন ওদের টাকা উচিত না না। না, আমার বক্তব্য হচ্ছে, আমি শঙ্করবাবু আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের কি কোনো বক্তব্য টাকা ছিল না? উচিত না বলে দিন ওদের, অভিযোগ আমাদের বলছেন নির্বাচনের কেন? পরে আর কোথাও কি আর নয়তো আমার উপনির্বাচনের বাড়িতে দাবি ছিল না, বৈঠকের মতো পুলিশ আর কোথাও পাঠিয়ে রিগিং এর আমার দাবি বাড়ি ছিল থেকে না, নেবো, বন্ধ তাহলে করে দিন। শুধুমাত্র ফোকাস গেল শুধুমাত্র এই নন্দীগ্রামের দিকে। আবার ফ্যাকচুয়ালি মিস্টেক। ময়নাতে মামলা হয়েছে। বাড়িতে পুলিশ পাঠিয়ে ময়না বিধানসভা কেন্দ্র, ময়না বিধানসভা কেন্দ্র, কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র নিয়ে তৃণমূল কংগ্রেস মামলা করেছে। 3টে বিধানসভা কেন্দ্র নিয়ে মামলা করেছে। বিজেপি সম্ভবত 2টো বিধানসভা কেন্দ্র নিয়ে মামলা করেছে। আবেদন করব, উনি জানেন না, মুখপাত্র হয়ে বসেছেন। দয়া করে আপনি আপনার কথাটা একটু সংযত করুন। সবাই সবার কথা বলছে, আপনি আপনার কথার সময় আমরা কেউ কথা বলছি না। সবাইকে সবার কথা রাখবার অন্তত সুযোগ দিন। আপনি শাসক দলের প্রতিনিধিত্ব করছেন রাজ্যের। প্রথম কথা, যে বিষয়টা বারবার করে আপনি তুলেছেন, দুটো শব্দ খুবই ইন্টারেস্টিং। মাননীয় আমাদের মন্ত্রী ফিরহাদ হাকিম মহাশয় তিনি রিগিং শব্দটি বারবার করে উচ্চারিত করেছেন। সারা রাজ্যে বিধানসভা নির্বাচনকে নিয়ে শাসক দল 213টি আসনে জয়ী হওয়ার পরেও এই শব্দটি উচ্চারণ করে রাজ্যের অভ্যন্তরে শাসকের বিরুদ্ধেই প্রশ্ন তুলছেন। কারণ এই রিগিং প্রশ্নটি যদি আসে তাহলে একটি আসন বাদ দিয়ে অন্যান্য আসনেও বিরোধীরা যদি এই প্রশ্ন তোলেন যে তৃণমূল কংগ্রেস গায়ের জোরে বা রিগিং করিয়ে ভোট করেছে, তাহলে কি সেটা খুব অনুচিত হবে? তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বা রাজ্যের মন্ত্রী তিনি যখন এই প্রশ্ন তুলছেন, বিরোধীরাও কি এই প্রশ্ন তোলাটা কি অনুচিত হবে? 1 2 নম্বর বিষয় হচ্ছে, আমি মাননীয় মন্ত্রী তিনি বলেছেন যে দিলীপ ঘোষের 3 পুরুষ অর্থাৎ রাজ্য সভাপতির 3 পুরুষ ইত্যাদি ইত্যাদি বিষয়। তন্ময়দা পরিষ্কারভাবে এটা বলেছেন যে আমরা নিশ্চিতভাবে এটা মনে করি না যে তৃণমূল কংগ্রেসের এটা অফিসিয়াল স্টেটমেন্ট, কিন্তু ব্যক্তি মানুষ হিসাবেও একজন রাজনৈতিক নেতা হিসাবেও যখন আমরা বক্তব্য রাখি, আমাদের প্রত্যেকের সচেতন থাকা উচিত যে আমাদের বক্তব্য সাধারণ সমাজকে প্রভাবিত করে। এমন কোনো বক্তব্য আমরা যদি রাখি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের কাছ থেকে কি শিখবে, যেখানে আমরা কেউ নেতা বা মন্ত্রী হিসাবে সমাজের পথপ্রদর্শক হয়ে নিজেদেরকে জাহির করে রাখি। 3 নম্বর বিষয় হচ্ছে, এই যে ভবানীপুরের নির্বাচন, একটি কথা আমি আপনাদেরকে বারবার বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে কোথাও মানুষ ভয় এবং সন্ত্রাসের মুখে কোথাও শাসকের সাথে সমঝোতা করে নিচ্ছে, কোথাও অনুপস্থিত থেকে নিজের পিঠ বাঁচাচ্ছে। ভবানীপুরে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার পোলিং হয়, হবে কি হবে না সেটা নির্বাচনের দিন বোঝা যাবে। ফ্রি অ্যান্ড ফেয়ার পোলিং হয়, মানুষের যতটুকু পালস আমরা বুঝতে পারি, তাতে এটা আমি বলতে পারি যে নন এমএলএ চিফ মিনিস্টার দ্বিতীয়বারের জন্য হেরে ভবানীপুরের মানুষকে একটা ইতিহাস সৃষ্টি করবার জন্য যে সুযোগ করে দিয়েছে, আমি শেষ করব আলোচনা। ভবানীপুরের মানুষ আমি আসছি কোহিনুর, প্রত্যেকের কাছে আমি আসছি। আমি কোহিনুরকে দিয়ে শুরু করছি। কোহিনুর, এই সময় দাঁড়িয়ে আমি আলোচনা শেষ করছি এখানে, আজকে আর সময় নেই। নিঃসন্দেহে আগামী কয়েকদিন সত্যি আলোচনা ভবানীপুরই থাকবে, কারণ ভবানীপুর ছাড়া আর কোনো রাস্তাই মুহূর্তে নেই। রাজনৈতিক সমস্ত সমীকরণ কোথাও এসে শেষ হচ্ছে ভবানীপুরে। সত্যি কি এত শক্তি প্রদর্শন করার প্রয়োজন রয়েছে তৃণমূল কংগ্রেসের? ডোর টু ডোর ক্যাম্পেন ভবানীপুরে কেন? কোথাও সত্যি কি অনিশ্চয়তা? 30 সেকেন্ড সময়, শুধু কোহিনুরই বলবে। 30 সেকেন্ড সময়। একদম পরিষ্কার বিষয়, মুখ্যমন্ত্রীর নির্বাচন এটা উৎসবের মধ্যে, এটা আমাদের তৃণমূল কংগ্রেসের আবেগ যে আমরা মুখ্যমন্ত্রীর নির্বাচনে পার্টিসিপেট করছি। তাই সবাই মিলে সবাই চাইছে যে মুখ্যমন্ত্রীর নির্বাচনে পার্টিসিপেট করতে। এটা গেল 1। 2 নম্বর হচ্ছে, একটু কারেক্ট করে দিই, শুধুমাত্র নন্দীগ্রাম না, একাধিক সিট, 6টা সিটের আমাদের ময়নাও আছে, তার মধ্যে আমাদের কালিয়াগঞ্জ আছে, সেখানে নিয়ে আমরা মামলা করেছি, যেখানে আমাদের মনে হয়েছে যে ওখানে ম্যাল ফাংশন হয়েছে নির্বাচন। আর তন্ময়বাবু একদম ভুল জানেন, আমরা নির্বাচনের দিনই অন দি ডে অফ পোলিং মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন এজেন্ট শেখ সুফিয়ান কমপ্লেন করেছেন বয়াল এবং বিরুলিয়া 4টে বুথ নিয়ে যেখানে রিগিং হয়েছে।
সময় শেষ। আমি আজ তন্ময়বাবু কি বলবেন এই সময় দাঁড়িয়ে আপনাদের বিরুদ্ধে অভিযোগ, আপনাদের বিরুদ্ধে যে বক্তব্যগুলো উঠে আসছে আপনারা অপ্রাসঙ্গিক, এই মুহূর্তে নির্বাচনের ক্ষেত্রে অপ্রাসঙ্গিক, কিন্তু আমার যেটা বক্তব্য তাহলে যিনি যদি যারা ধরে যারা নেওয়া ক্ষমতাবান, যারা শাসক দল, তারা সর্বশক্তি নিয়ে ময়দানে নেমে পড়েছে কোন জায়গা থেকে? তাহলে কি ইনসিকিউরিটি প্রশ্নটা কি সত্যি সত্যি অপ্রাসঙ্গিক? ইনসিকিউরিটি প্রশ্ন। 30 সেকেন্ড সময়। তন্ময় ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, প্লিজ। চারটে বুথ নিয়ে অভিযোগ করেছিলেন শেখ সুফিয়ান। চারটে বুথের মোট ভোটার যোগ করলে যত ভোট হয় তার চাইতে বেশি ভোটে মাননীয় মুখ্যমন্ত্রী হেরেছিলেন। যদি ওই অভিযোগটাকে সাদা মাটা সত্য বলে মেনে নেওয়া হয়, এক মিনিট শেষ করতে তাহলেও দিন, শেষ করতে মুখ্যমন্ত্রী দিন। হেরেছেন এটাই প্রমাণিত হয়। 1800 হয় আর মমতা ব্যানার্জি হেরেছে 1600 ভোটে। টাইমার চলছে, কোহিনূর প্লিজ। না বলে মিথ্যা কথা বলে আর চালাও করব নাকি? চারটে বুথে কখনো 1600 ভোট হয়? 400 মানে ভোট চারটে- ভোটার হয় জানেও নি। আরে চারটে বুথে যদি 1800 ভোটার হয়, আর মমতা ব্যানার্জি হেরেছে কত? দাঁড়ান না, দাঁড়ান মমতা ব্যানার্জি হেরেছে কত? এত অধৈর্য লেগে কেন যাচ্ছেন কোহিনূর? আপনারা। শেষ করতে দাও না। চারটে ফ্যাকচুয়ালি রং বলে যাচ্ছেন চারটে কন্টিনিউয়াস। বুথে যদি মমতা ব্যানার্জি হেরেছেন 1600 ভোট। চারটে বুথে 1800 ভোটার, 80% ভোটদাতা ভোট দিতে গেলে কত ভোটদাতা যায়? আর বিজেপি ওই বুথগুলোতে একটা ভোটও পেত না, বামেরা একটা ভোটও পেত না। এই সরল সিদ্ধান্তে আপনি উপনীত হতে পারেন, সম্ভবত আবার আমি পশ্চিমবাংলার মার্জিন কোনো দেখিয়ে জনতা বলতে পারি। উপনীত হবে না এই সরল সিদ্ধান্তে। সুতরাং আপনার এই অঙ্কটা আসলে আপনার, হ্যাঁ ঠিকই তো, মার্জিন দেখিয়ে বলতে পারেন, কিন্তু একদম সময় এই শেষ আমাদের। সরল সিদ্ধান্তে পশ্চিমবাংলার জনতা মানবে না। এমন আরে বুথও পশ্চিমবাংলার খুঁজে পাওয়া জনতা যাবে আমাদের যে মেনেছে, বুথে- আপনাকে যে মানেনি। বুথে বেশ, 97% পশ্চিমবাংলার মমতা জনতা ব্যানার্জি আমাদের পেয়েছেন, মেনেছে। কোহিনূর আমরা ব্যাস, কোহিনূর, 48 কোহিনূর অধিকারী প্লিজ। পেয়েছি। শঙ্কর ঘোষ, এমন শঙ্কর বুথও ঘোষের পাওয়া কাছে যাবে। সময় উত্তর নিয়ে আসবো। এমন শঙ্কর বুথও ঘোষ, পাওয়া 30 যাবে। সেকেন্ডের জন্য। এমন বুথও পাওয়া যাবে। আমি তৃণমূলের মুখপাত্রের সাথে একেবারে সহমত। ভবানীপুরের মানুষ উৎসবের জন্য প্রস্তুত। দুর্গার আগেই যে পশ্চিমবঙ্গের মানুষকে সমস্ত ক্ষেত্রে নাশ করেছে, তার বিসর্জনের বাজনা এবার ভবানীপুরে বাজবে। নন এমএলএ চিফ মিনিস্টারকে দ্বিতীয়বারের জন্য পরাস্ত করবার জন্য ভবানীপুরের মানুষ তারা জোট বাঁধছে। তাই জন্য আগাম অভিনন্দন ভবানীপুরের মানুষকে, নিশ্চয়ই হবে। যারা এই কাজে সময় শেষ, ইতিহাস সময় লেখার শেষ। জন্য অনেক নিজেদের ধন্যবাদ, অনেক প্রস্তুতি ধন্যবাদ। শুরু শঙ্কর ঘোষ, কোহিনূর মজুমদার, তন্ময় ভট্টাচার্য, প্রত্যেককে অনেক ধন্যবাদ। এই আলোচনা এখানেই শেষ করছি। নিঃসন্দেহে তার নজর তো থাকবেই, পুজোর আগে এই ভোট পুজোর দিকেও নজর থাকবে, তার সঙ্গে অনেকগুলো প্রশ্নও থাকবে। এই মুহূর্তে আপাতত সরগরম থাকবে ভবানীপুর, আমাদেরও নজর থাকবে। আপাতত এই আলোচনা এখানেই শেষ করছি। তবে আপনার আমাদের সঙ্গে থাকুন, বিরতি নিয়ে ফিরে আসছি আরও কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বলেছিলাম যে শুধুমাত্র একটা টপিক, একটা ইস্যু নয়, একই সঙ্গে আরো কিছু গুরুত্বপূর্ণ খবরেও নজর রাখি আমি প্রতিদিন এই সোজাসুজি স্বর্ণালীতে। যেরকম মইদুলের খবর, 70 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত। শ্বশুরবাড়িতে ঘুরতে এসে কার্যত সেখানে গৃহবন্দী এক শিক্ষক, মুক্ত মঞ্চের নেতা মইদুল ইসলাম। পুলিশের বিরুদ্ধে নজরদারি চালানোর অভিযোগ তুলেছেন তিনি। এদিন তাকে সমর্থন জানাতে আসেন রাজ্যের বিভিন্ন ঘটনার প্রতিবাদীরা। তবে পাড়ায় পুলিশ, সংবাদ মাধ্যমের যাতায়াতে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের। কিন্তু প্রশ্ন উঠছে, এইভাবে সত্যি সত্যি কি একজন শিক্ষককে গৃহবন্দী রেখে বাইরে পুলিশ বসিয়ে দিয়ে সত্যি সত্যি নজরদারি চালানো যায়? যেটা চলছে, প্রশ্ন উঠছে। কার্যত গৃহবন্দী শিক্ষক মুক্ত মঞ্চের নেতা মইদুল ইসলাম। বেলেঘাটার চাউলপট্টির শ্বশুরবাড়ি থেকে 70 ঘন্টার বেশি তিনি বাইরে বেরোতে পারেননি। করোনা ভ্যাকসিন নিতেও যেতে পারছেন না। তার অভিযোগ, পুলিশ সাদা পোশাকে সমানে নজরদারি চালাচ্ছে। কার্যত ঘিরে রাখা হয়েছে তার শ্বশুরবাড়ি। সেখানে কারা কারা আসছেন সেদিকেও নজর রাখা হচ্ছে বলে অভিযোগ। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কি বলবো, খুব দুশ্চিন্তা, শারীরিক কন্ডিশনও আমার খুব উইক হয়ে গেছে। মুক্ত বাতাস, বাইরে নিজের কাজকর্ম পাচ্ছি না। অর্থাৎ আমার মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, নাগরিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। আর আমার পরিবারের উপর যে আতঙ্ক, যে চলছে, সামাজিক যে সম্মান সেটাও নষ্ট হচ্ছে।
রবিবার বেলেঘাটার শ্বশুরবাড়িতে মইদুলের পাশে দাঁড়াতে আসেন কামদুনির মৌসুমী কয়াল, বালির জলা জমি আন্দোলনের নেতা মৃত তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত, বারুইপুরের ট্যাক্সি চালক শহীদুল লস্কর, প্রফেসর ডাক্তার সুজয় পালিত, শিক্ষক গৌতম মণ্ডল এবং প্রতাপ বসু। তারা মইদুল ইসলামের সঙ্গে কথাও বলেন। তারা মইদুলের শ্বশুরবাড়ির বাইরে থাকা এক পুলিশ কর্মীর সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন। প্রশাসনের ভূমিকা নিয়েও সুর চড়ান প্রতিবাদীরা। মইদুলদা শিক্ষকগুলোর পাশে দাঁড়িয়েছে, উনি ফার্স্ট টাইম থেকে শিক্ষক আন্দোলনে ছিলেন, আমরাও তার পাশে ছিলাম, আজও এসছি। কিন্তু আজ এসে দেখলাম যেভাবে পুলিশ উকি ঝুঁকি মারছে, যেভাবে মইদুলদাকে ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে, এটা তো কোনো স্বাভাবিক সমাজের ক্ষেত্রে। উনি এসেছেন, সেখানে তো পুলিশ পোস্টিং করেছেন। যে ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছেন উনি নিজে বলছেন যে পুলিশের তরফ থেকে উনি এখানে এসেছেন, আর এদিকে অ্যাডভোকেট জেনারেল কোর্টে বলা দিয়ে আসছে তিনি সেখানে বলছেন যে কোর্টেতে গিয়ে কোনো পুলিশ পোস্টিং নেই। আমরা কি আফগানিস্তানে আছি? দেখুন, ঘন ঘন পুলিশ, সংবাদ মাধ্যমের যাতায়াতে বিরক্ত স্থানীয় বাসিন্দারাও। তারা এই সমস্যা দ্রুত সমাধান চান। এমন চলতে থাকলে মইদুল ইসলামকে পাড়া থেকে বের করে দেওয়ার কথাও বলেছেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে যে শিক্ষিকাদের বিষ পানে তিনি প্ররোচিত করেছিলেন, সেই বিষয়টি যে একেবারে মিথ্যা, এমনটাই দাবি করছেন তিনি বারংবার। কার্যত তার এই বন্দিদশা কখন কাটবে এমনটাই জানাচ্ছেন, জিজ্ঞাসা করছেন শিক্ষক নেতা মইদুল ইসলাম। ক্যামেরায় প্রসূন বাসুর সঙ্গে প্রিয় মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।